আমাদেরকে এটা উপরে ফেলতে হবে। এখন আমরা আপনার 54 বছর পরে স্বাধীনতার বিপক্ষে শক্তি কেন থাকবে বাংলাদেশে? কতিপয় অপরাধী থাকতে পারে। আমরা শক্তিটাকে তো আমরা বানিয়েছি কিনা, এখানে আমরা ইম্পিউনিটি দিয়েছি কিনা, আমরা সাধারণ ক্ষমা করেছি কিনা, আমরা তাদেরকে বিচারহীনতায় করতে দিয়েছি কিনা। 72-এর সংবিধানে তো ধর্মভিত্তিক কোনো রাজনীতি অ্যালাউডই ছিল না। যাদের কোনো নিবন্ধন নাই সে সমস্ত দলকে, যারা জঙ্গি তৎপরতা করেছে তাদের জঙ্গি দমন আইনের তত্ত্বাবধানে আমরা যথাযথ সময় যথাযথ ব্যবস্থা কেন গ্রহণ করিনি? তো অর্থাৎ এই অ্যাপিসমেন্ট, আমরা কি ভোটের রাজনীতি করেছি নাকি আমরা আদর্শের রাজনীতি করেছি? এগুলো আমাদের আত্মশুদ্ধি করার, নিজেদেরকে প্রশ্ন করার সময় এসেছে। এবং আমরা আমার মনে হয় নেভার এগেইন আমাদের দিন আসবে, দিন শেষ হয়ে যায়নি, যখন দিন আসবে তখন আমাদেরকে সঠিক পদক্ষেপ নিতে হবে। এবং প্রত্যেক জেনারেশনকে, আমরা যদি প্রতি জেনারেশনকেই যদি এদের সঙ্গে যুদ্ধ করতে হয়, তাহলে আমি দেশ করব কবে? নেশন বিল্ডিং আবার কবে হবে? আমাকে তো নেশন বিল্ডিং এ যেতে হবে। সো এই যুদ্ধটা, দিস ইজ দ্য লাস্ট টাইম অ্যান্ড নেভার এগেইন। আমাদেরকে বলিষ্ঠ এবং আমাদেরকে যে অবস্থান নিতে হবে আমাদের পলিসি ভিত্তিক থেকে, শিক্ষা ব্যবস্থা নতুনভাবে সাজাতে হবে। আমার শিক্ষা ব্যবস্থায় কি বলছে আমার সংবিধান, সেখানে কি আমরা আদৌ সংবিধানের যে শিক্ষা ব্যবস্থার কথা বলছে 17 অনুচ্ছেদে, সেটার সাথে কি আমরা আদৌ আছি? আপনার যদি সময় থাকে আমি 17 অনুচ্ছেদটা পড়তে চাই। আমাদের রাষ্ট্রের কি কর্তব্য? আমাদের রাষ্ট্র বলছে, রাষ্ট্র একই পদ্ধতির গণমুখী এবং সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত এবং সদিচ্ছা প্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। অর্থাৎ গণমুখী এবং সার্বজনীন শিক্ষার কথা 17 অনুচ্ছেদ সংবিধানে বলা হয়েছে। আমরা কি সিনসিয়ার? এতগুলো শিক্ষা ব্যবস্থা কেন রাষ্ট্র কর্তৃক হলো? এবং আমি এখন আমাদের সন্তানদের পক্ষ থেকে সিআরসি, কনভেনশন অফ দ্য রাইট অফ দ্য চাইল্ড, শিশু অধিকার প্রেক্ষিত থেকে কথাটা বলতে চাই। প্রত্যেক সন্তানদের, আমাদের সন্তানদের অধিকার আছে এমন একটি শিক্ষা ব্যবস্থা তারা উপভোগ করবে যেটা হেলদি হবে এবং সেখানে আপনার একটা সার্টিফিকেট তারা পাবে, সেটা হবে একটা পৃথিবীর দুয়ার খোলার মতো একটা চাবি। যে সার্টিফিকেট পৃথিবীর দেশগুলো, বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে, যে সার্টিফিকেট 10-15 বছর শিক্ষার প্রাইমারি সেকেন্ডারি শিক্ষার পরে যে সার্টিফিকেট আমরা দিচ্ছি, এটা কোনো দেশে স্বীকৃত না। এবং একটা আইনজীবী হিসাবেও যে এলএলবি করছেন, সেই এলএলবি শিক্ষাও বিদেশে, অন্যান্য দেশে এটা স্বীকৃত না। তাহলে আমরা এরকম সার্টিফিকেট কেন দিচ্ছি যেটার কোনো আন্তর্জাতিক মানদণ্ডে এটা গ্রাহ্যই করে না? তো তাহলে কি এটা এক প্রকার শিক্ষার নামে প্রতারণা হচ্ছে না আমার জনগণের সাথে, আমার সন্তানদের সাথে? তাহলে আমাকে তো এমন একটা শিক্ষা ব্যবস্থা করতে হবে যেটা জনগণের সাথে, সন্তানদের সাথে আমরা প্রতারণা করব না। আমরা যারা উচ্চ মধ্যবিত্ত, আমাদের সন্তানদেরকে আমরা ইংরেজি মিডিয়ামে ও লেভেল, এ লেভেল পড়ছে এবং তাদেরকে আমরা আমাদের নিজেদের পয়সায় তাদেরকে বিদেশে পড়াশোনা করাচ্ছি। যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সেই ছেলেমেয়েরা যখন ফার্স্ট ক্লাস পাচ্ছে বা ফার্স্ট ডিভিশন পাচ্ছে, তারা নিজেরাই স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাচ্ছে। আর দেশে কারা থাকছে? মাদ্রাসা থেকে যারা হচ্ছে অথবা থার্ড ক্লাস যারা আপনার পরীক্ষায় যারা রেজাল্ট করছে। তো আমার কি তাহলে ব্রেইন ড্রেন হয়ে যাচ্ছে না? আমরা কি এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটা সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, সেরকম কি আমরা চিন্তা করতে পারি না যে আন্তর্জাতিক মানদণ্ড থাকবে, একটা সার্টিফিকেট দিব, যে সার্টিফিকেটটা পৃথিবীর দুয়ার খুলে যাবে, এটা একটা চাবির মতো, ফাঁক ফাঁক চিচিং ফাঁক খুললে পুরো দুনিয়া খুলে যাবে।
আমাদের ছেলেমেয়েরা তো যারা বাংলাদেশি বংশোদ্ভূত তারা তো খুব ভালো করে, তারা তো খুব মেধাবী যারা তখন বাইরে আসে, বাইরে তারা চাকরি পাবে, বাইরে উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি কলেজে তারা ঢুকতে পারবে। তো এখান থেকে আমরা কেন বঞ্চিত করছি? এবং তাদেরকে কেবলমাত্র আমরা বঞ্চিত করছি না, আমরা যখন সার্বজনীন শিক্ষা ব্যবস্থার কথা বললাম তখন আমরা শিক্ষানীতি 6 বছর আগে পরিবর্তন করলাম। পরিবর্তন করে আমরা কি করলাম, এই যারা মাদ্রাসা থেকে যারা আউটপুট তাদের কিন্তু কন্টেন্ট সাবস্টেন্স আমরা পরিবর্তন করে যে উন্নত করেছি তা না, কেবল কলমের খোঁজে দিয়ে আমরা বললাম তারা সরাসরি ইউনিভার্সিটিতে যেতে পারবে। তো তারা যদি 90-95% মার্ক নিয়ে ইউনিভার্সিটিতে ঢুকে যায়, যারা আমার মেট্রিকুলেশন থেকে ভালো রেজাল্ট করে তারা তো আপনার 70% উপরে তো মার্ক নেওয়া অলমোস্ট ইম্পসিবল, তারা চান্স পাচ্ছে না। তো এখন আপনার বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এখন যেটা বলছেন যে দখল নিয়ে নিয়েছে, যারা কিন্তু অনেক মাদ্রাসায় কিন্তু আমার সোনার বাংলা গাওয়া হয় না, আমার পতাকা উত্তোলন করা হয় না, এবং সিম্পলি এই কাজটা সাকসেসিভ কোনো সরকারই ইমপ্লিমেন্ট করতে পারেনি। ইফ নট, ওয়াই নট? এগুলো তো আমাদের আত্মশুদ্ধি করতে হবে, আমাদের তো এই জায়গাগুলোতে তো আমাদেরকে তো যেটা বললাম নেভার এগেন, আমাদের যখন দিন আসবে দিন শেষ হয়ে যায়নি, ন্যায়ের পক্ষে গণতন্ত্রের পক্ষে দিন আসবেই আসবে, এটা হবেই হবে। এবং তখন আমাদেরকে এই কিছু কিছু মৌলিক পদক্ষেপ নিতে হবে দলমত নির্বিশেষে, অ্যাক্রস পার্টি পলিটিক্যাল ডিভাইড, এগুলো মৌলিক বিষয়, এটা সংবিধানের কথা, এটা কোনো দলীয় কথা না। সার্বজনীন শিক্ষা দেশে এরকম অনেকগুলো কাজে আমরা পদক্ষেপ নিতে পারি। যেই দেশে একটা বড় অংশ ধর্মান্ধ, সেই দেশে কি এটা পসিবল হবে? সুলতান, আমি আপনার সঙ্গে মোটেও এগ্রি করি না। আমরা এই দেশের বড় অংশ আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু ধর্মান্ধ আমরা না। আপনি বড় অংশ বলছেন, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? যে সমস্ত দল ধর্ম ব্যবসা করে রাজনীতি করছে তাদের 5% থেকে 7% ভোট তো তারা কখনোই পায়নি, এবং সেটাও আমার রাষ্ট্র কিন্তু পলিসি লেভেলে কি বলবো, এই শিক্ষানীতি থেকে শুরু করে আইডিয়াল মস্ক যেগুলো করা হয়েছে সেটা কিন্তু শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমরা সাংস্কৃতিক চর্চা করার জন্য কিন্তু আমরা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র তৈরি করি নেই। ডিবেট বলেন, আমার কবিতা বলেন, গান বাজনা বলেন, আমার নাচ বলেন, সেরকম কিন্তু কোনো নাটক বলেন, সেরকম সাংস্কৃতিক কেন্দ্র কিন্তু আমরা করিনি।